সেই কথার ভিত্তিতে এখানে একজনকে বলি দেওয়া হয়। রাজা রামদাসের ছেলে না, বাট একজনকে বলি দেওয়া হয়। ঠিক আছে। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু পার্ট 2, দিনাজপুর পার্ট 2। সো বের হয়ে গেছি শুক্রবার দিন নামাজ পড়বো। নামাজ পড়ে কোথায় যাব? আর নামাজ পড়ার আগে যে জিনিসটা হয়েছে দেখেন, আল্লাহ কি রহমত, একটু আগে পর্যন্ত এত পরিমাণ কি ছিল, রোদ ছিল। আমরা যখন মানে ওয়াশরুম থেকে বের হয়ে জামা কাপড় পরছি আর বৃষ্টি। এখন ওয়েদারটা দেখেন গাইজ, একদম জাস্ট অস্থির। সো এই ওয়েদারে যাইতেছি আমরা, প্রথমে নামাজ পড়বো, তারপর ভাইয়ের বাসায় খাওয়া দাওয়া করতে চাই। সবাইকে জুমা মুবারক। হ্যাঁ, যাই হোক এখন হচ্ছে আগে কি করব, নামাজ পড়বো, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর আমরা একটা রামসাগর, তারপর আরেকটা মন্দির আছে, যদিও মন্দিরটা অপশনাল, যদি সময় থাকে যাবো, না নাই তো সাগর না বলতে মানে ওটা হচ্ছে বিরাট বড় একটা দিঘি। হ্যাঁ, ওই দিঘি নিয়ে অনেক ঐতিহ্যবাহী কাহিনী আছে। তো আমরা ওই দিঘিতে বসে সেই কাহিনী শুনবো। আর এই দেখেন, এই যে লিচু বাগান, এখন এই যে লিচু বাগান, লিচুর অভাব নেই আসলে, লিচু সব পাড়া হয়ে গেছে। তো আমরা কালকে সকালে ইনশাল্লাহ এমন একটা বাগানে যাবো যেখানে এখন লিচু রয়ে গেছে। আমরা একদম শেষ সিজনে আসছি, তো সেই জন্য লিচুটা অনেকটাই কম। আর ওইদিকে আমাদের জানিস ভাই আর মাঝারুলের আগমন করতেছে। জানিস ভাই মোটামুটি অনেক দৌড়ে আসতেছে। কি ভাই এটা তাড়াহুড়া কিসের? বৃষ্টি আসতেছে, জুমা নামাজ পড়তে হবে, দ্রুত গাইস, তাহলে পরে কথা হবে। আপাতত জুম্মার নামাজটা পড়ি, আর আপনারাও যায় পড়েন। যদিও ভিডিও দিতে জুম্মার নামাজ আর থাকবে না, নেক্সট জুম্মা পড়েন, ঠিক আছে। আর এদিকে গেছে আনা ভাই মোটামুটি একদম শেষ, 2 একবার ঘুমায় গেছিল, ক্যামেরা দেখে উঠে গেছে আর কি। সো গাইজ, আলহামদুলিল্লাহ আমাদের জুম্মার নামাজ পড়া আপাতত ডান। সো এবার খাওয়া দাওয়ার একটা পালা আছে, খাওয়া দাওয়া করে আমরা দেখি ঘুরতে যাইতে পারি কিনা। ওয়েদার তো ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এখন যাওয়ার প্ল্যান কি? আগে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করতে করতে তারপর বের হই, তারপর ইনশাআল্লাহ দেখা যাক কিভাবে কোথায় যাব। ওকে, চলেন তাহলে। এমনি প্রচুর টায়ার্ড, আমার কোমর মুখ ব্যথা করতে পারে। সো গাইস, খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দরভাবে কমপ্লিট করলাম। কমপ্লিট করে এই রোদের মধ্যে বের হয়ে পড়ছি। এখন বাজে কটা, ঘড়ি তো রাখে এসে পড়ছি। এখন বেরোইছি সিএনজির খোঁজে। সিএনজি আগে খুঁজবো, সিএনজিটা ভাড়া করে আমরা আমাদের প্রথম স্পটের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। সময় খুবই কম, কালকে আবার ঢাকা ফিরে যেতে হবে। খুবই কম টাইম নিয়ে আসছি, সেই জন্য খুবই তাড়াহুড়ার মাধ্যমে চেষ্টা করব 2-1টা প্লেস ঘুরে দেখার জন্য। আবার কালকে সকালে লিচু বাগানের প্রসেসটা কিভাবে লিচু ঢাকায় যায়, কিভাবে তারা পারে, কিভাবে প্যাকেজিং করে, এটা আপনাদের সাথে শেয়ার করব। যদি পার্ট 2-তে না পারি, পার্ট 3 একটা পুরো ভিডিও বানাবো, যেখানে হচ্ছে কি আমাদের কি লিচু নিয়ে কিভাবে কি করে সব কিছুর একটা ডিটেলস ভিডিও থাকবে, ঠিক আছে। তো চলুন দেখা যাক, আমরা রওনা হয়ে যাই আমাদের প্রথম প্লেসের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি হচ্ছে কান্তদের মন্দিরে। তো আমরা বিরল বাজার থেকে একটা সিএনজি ভাড়া করছি কান্তদের মন্দিরের উদ্দেশ্যে। তো আমাদের সিএনজি ভাড়া রিজার্ভ করছি আমরা যাওয়া আসা মিলাই, তো প্রায় 800 টাকার মতো লাগছে যাওয়া আসা। আর আমরা ওইখানে যাওয়ার পরে 1 ঘন্টার মতো স্টে করব, তারপর ওখান থেকে ব্যাক করব। এবং আমাদের আরেকটা প্ল্যান আছে যে আমরা ওখান থেকে ব্যাক করার পরে যদি আমাদের কাছে পর্যাপ্ত সময় থাকে, তো আমরা আমাদের দিনাজপুরের ঐতিহ্যবাহী আরেকটি জায়গা রামসাগর, সেটাও ঘুরে আসবো। সো এখন সেখানে যেতে পারবো কিনা তা ডিপেন্ড করতেছে আমাদের সেখান থেকে ঘুরে আসার সময়টা। তো সাথে থাকেন, অবশ্যই যেখানে যাই দেখা হবে ইনশাআল্লাহ। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করবো 2টা প্লেসই কভার করার, দিনাজপুর ঐতিহ্যবাহী 2টা জায়গা। আর লিচু বাগান তো আছেই, যে ডানে বামে সব আম বাগান, সরি কালো চশমা পরে গেছে, কোনো লিচু বাগান কিন্তু আম বাগান তো আমি দেখতেছি না। এখন আমরা কোথায় আসলাম? মোটামুটি 1-1.5 ঘন্টা জার্নির পরে। 1.5 ঘন্টা না, তাহলে 3টা থেকে রওনা দিয়েছি। এখন কটা বাজে? 52 বাজে। মানে 1 ঘন্টা হয় নাই, 1 ঘন্টা হয়নি এখন। মোটামুটি তাহলে 1 ঘন্টা জার্নির পরে আমরা আইসা পড়লাম। কয় কিলো রাস্তা ছিল ভাই? হ্যাঁ,
কত কিলোমিটার এটা রাস্তা ছিল? এটা মোটামুটি প্রায় 25 কিলোমিটার প্লাস। 25 কিলোমিটার প্লাস আসছে, সেটা তো তো আমরা আমার কাছে 25 কিলোমিটার জার্নি করার আমার পরে কাছে মনে হলো যে অবশেষে আরো অনেক আমরা বেশি দূর। অবশেষে আমরা কান্তদের মন্দির, এটা হচ্ছে আমাদের দিনাজপুর ঐতিহ্যবাহী মন্দির। এখানে সবই লেখা আছে আমাদের কান্তদের মন্দিরের। আপনার কি অবস্থা, কি জানেন একটু বলেন এটা সম্পর্কে। আসলে কান্তদের মন্দির হচ্ছে আমাদের দিনাজপুর ঐতিহ্যবাহী একটা মন্দির, হিন্দু সম্প্রদায়ের। আর এটা হচ্ছে আমাদের দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মধ্যে অবস্থিত। আর এটি তৈরি হয় 2018 খ্রিস্টাব্দের দিকে, 17 খ্রিস্টাব্দের দিকে। আর 18 সালে এটা কমপ্লিট হয়, আর তখন থেকে এটা একটা আদি নিদর্শন হিসেবে আসতেছে। আর এটার মেইন, কান্তদের মন্দিরের মেইন যেটা আকর্ষণ সেটা হচ্ছে এটার যে নকশা ফলক, এটা দেয়ালের মধ্যে বিভিন্ন রকম নকশা তৈরি করা আছে, যেটা সবাইকে অনেক আকর্ষণ করে। এটা দেখার জন্য মতো দূর দূরান্ত থেকে লোকজন এখানে ছুটে আসে। সো আমরা আজকে ওইটাই দেখবো। আর এখানে নাকি একটা মেলা হয়। হ্যাঁ, এখানে একটা মেলা হয় প্রতি বছর। এখানে ডিসেম্বরের ঠান্ডার সময় একটা মেলা হয় প্রায় 1 মাস ব্যাপী। আর সে সময় মন্দিরের গেট খোলা থাকে, আর সবাই সে সময় সেখানে যেতে পারে, ভিতরে কি আছে না আছে মন্দিরে সব কিছু দেখতে পারে। আর আশপাশে অনেক দোকানপাট অনেক কিছু আসে। তো সেই সময়টা সবাই এনজয় করে। এখানে সব মানে জাতি ধর্মের সব মানুষ এখানে আসে, সেই সময় মিলিত হয় সবাই, একটা মানে আনন্দমুখর পরিবেশের মধ্যে দিয়ে এখানে একটা সময় কাটায়। তো আমরা যেহেতু আসছি অফ সময়ের মধ্যে, তো এখানে আমাদের সেভাবে হয়তো আমরা ভালো মতো ভিতরে ঢুকতে পারবো না, বাট আমরা যতটুকু পারি আমরা আজকে ঘুরে দেখবো। আর রানা ভাই এখানে করতেছে মন্দির সম্পর্কে। রানা ভাই এখানে পুরো ডিটেলস বলা আছে মন্দির সম্পর্কে। স্বাগতম। নকশাগুলো এগুলো হচ্ছে মূল আকর্ষণ। আজ থেকে 17 বছর আগে নকশাগুলো করা হচ্ছে। ডিজাইন আর উল্টা পাশের ডিজাইন একদম সেম। মানুষের হাতের কাজ যে এত সুন্দর হয় এটা না দেখলে ভাই বোঝার কোনো উপায় নেই। এই জায়গাটা হচ্ছে এই মন্দির যে তৈরি করছে যে রাজা, হ্যাঁ, সেইখানকার আমলের এখানে একটা বাসা ছিল তাদের। তো সেই বাসা ধ্বংস হয়ে যাওয়ার পরে এটা পুরোটাই মাটি স্তূপে চাপা ছিল। তো সেখান থেকেই জাস্ট এই এতটুকু খণ্ডাংশ অংশ শুধু বাকি ছিল, যেটা অবশিষ্ট রয়েছে, আর বাকি সবকিছু ধ্বংস হয়ে গেছে। সো এটা মাটি থেকে খুঁড়ে বের করা হয়েছে। মানে তাদের বাসার একটা অংশ, একটা এটা নিদর্শন ছিল এটা। হ্যাঁ, এটা তো বাসার অংশ ছিল এটা, বাট সবকিছু ধ্বংস হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে জাস্ট কিছু ইট দেখা যাচ্ছে প্রাচীর দেয়ালের মতো, আর মাঝখানে কিছুই না, বাকি সব ধ্বংস হয়ে গেছে। শুধু ওই সামনের টিলাটুকু বাদ দিয়ে ওই টিলাটুকু অবশিষ্ট রয়েছে। আচ্ছা আচ্ছা, ওটা মাটির নিচে ছিল। হ্যাঁ, মাটির নিচে ছিল, সেটা খুঁড়ে বের করা হয়েছে। স্যার আমরা এদিক দিয়ে তো মাত্র মন্দির ভিজিট করে আসলাম। মন্দির থেকে বের হয়েছে, ওই যে মন্দির দেখা যায়, মন্দির দেখা আমরা এখন যাচ্ছে। এটা এক্সপ্লোর করব। কার ডিরেক্ট? হ্যাঁ, ওই রাজাদের মন্দির যারা প্রসাদে থাকতো, যারা অন্যায় টন্যায় করতো তাদেরকে। এই নিউজ আপনাদের কে দিচ্ছে? এখন এক সম্মত মনে হয় এই কিছুক্ষণ পরে আমরা ঢুকাইব। এই নিউজ তো গাইস আমরা এখন এইখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যেহেতু আরেকটা ওই আরেক পাগল যে সব সময় কাজই হচ্ছে কি আমি কথা বললাম মাঝখানে আমার ডিস্টার্ব করা, এই ব্যাটারে যে আমি কি করবো বুঝছি, মানে কোনো মতেই আর আমি শুধরাইতে পারি না ভাই। আপনার বিত্তে হালাইয়া বুঝছেন মিয়া। যাই হোক, কথা না বাড়াই, এখান থেকে কান্তজির মন্দির থেকে আজকে সাইন আউট না, পার্ট 2 সাইন আউট না, আপাতত সাইন আউট। আবার চলে যাবো আমরা দিনাজপুর বাজারে। দিনাজপুর বাজার থেকে নেক্সট লোকেশন আমরা যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো চলেন, রাস্তার কিছু ভিউ দেখতে দেখতে আমরা আবার দিনাজপুর বাজারে ফিরে যাই। কি বলছ মাজার, ভিউ কি দেখানো উচিত? রাস্তার ভিউটাই তো সেই অসাধারণ। এদিকের রাস্তা আসলে ভাই এটা রাস্তার ভিউ মানে হচ্ছে লিচুর আশেপাশে লিচুর মেলা, লিচুর বাগান আর আমের বাগান। আর দেখলে যে লোভটা লাগে না, আরে খালি চোখে দেখলে পাইকে আছে একদম। ক্যামেরায় কিছুই বোঝা যায় না ভাই, খালি চোখে টস টস লাল হয়েছে। ইস, ওই ধান পাগল একটা নিয়ে ঘুরি আমরা। সো গাইস চলুন
একটু সিনেমাটিক ভিউ দেখেন রাস্তার, আর আমরা চলে যাই দিনাজপুর বাজারে। আমাদের গাড়ির খিদা লাগছে, তোর তো আমরা খাইছি, গাড়ি ধরা খাই নাই, এখন গাড়ির খাওয়াইতে আনলাম। এই দেন গাড়ির ফুটকি কিন্তু কত বড় রড হইতে হবে। আরে দেন, আরে একজনের কাম দেন একটু, একজনের কাম দেন, একজনের কাম দেন। ঘুমাইতে ঘুমাইতে টিয়া বসে লয়ে কি খেলা শুরু করেছে। গাইস রড, গাইস এটা হলো এশিয়ার সর্ববৃহৎ, এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ঈদগাহ মাঠ। তারপর গাইস সময় বের করে আমরা আমাদের সেকেন্ড প্লেস রামসাগর, হ্যাঁ রামসাগর, রামসাগরের দিকে রওনা হয়ে গেলাম। সো আমরা আগে সিএনজিতে করেই বাইকে আরো 450 টাকা ভাড়া দিচ্ছি, অর্থাৎ দিনাজপুর বাজার থেকে 450 টাকা দিয়ে আমরা রামসাগরের প্রায় কাছাকাছি চলে আসছি। আর আমাদের সবারই অবস্থা খুব একটা বেশি ভালো না, ঘুরতে ঘুরতে টায়ার্ড, কারণ আমরা এক জায়গায় বেশিক্ষণ স্টে করতে পারি নাই বিকজ আমাদের সময়ের অভাবে। তো আমরা এখানে যাচ্ছি, ইনশাল্লাহ এখানে বাকি সন্ধ্যা পর্যন্ত সময়টা আমরা এখানে কাটাবো। সো অবশ্যই সবার সাথে থাকবে। আমরা মোটামুটি নেমে গেছি। প্লেসটা এক কথায় অসাধারণ, জাস্ট লুক এট দ্য ভিউ। দেখেন পরন্তু বিকালের বাতাস, আর হচ্ছে এই যে পানির ছোটখাটো ঢেউ, এত বড় একটা দিঘি, এটাকে দিঘি বলে। আর এই দিঘিটা নাকি 15 দিনে খনন করা হয়েছে। এই দিঘি নিয়ে অনেক ইতিহাস আছে, অনেক কাহিনী আছে, তার মধ্যে দু একটা আমরা শুনবো আমাদের ভাইয়ের কাছ থেকে। তার আগে আমরা ওই দিকে যাইয়া ফটোশুট করি। ভাই আমাদের এই যে এত সুন্দর একটা দিঘি, কি রামসাগর বলা হয়? রামসাগর, হ্যাঁ। এটার ইতিহাসটা কি, মানে আসলে গল্পটা, এর পিছনে রামসাগরের- গল্পটা কি? এখানে দুই ধরনের কথা বলে মানুষ। আচ্ছা, প্রথমত বলি, যেটা এই রামসাগরটা হচ্ছে মূলত রাজা রামনাথ, এটা হচ্ছে পলাশী যুদ্ধের আগে এটা খনন করছিল। তো প্রায় 30,000 শ্রমিক দিয়ে এই পুকুরটা খনন করা হয়েছে। তারপরে এখানে ওই রাজা রামনাথের নাম অনুসারে রামসাগর নাম দেওয়া হয়েছে। এটা হচ্ছে মানে আমাদের বইয়ের কাহিনী, যে আমাদের এটা মানে যেটাকে বলা হয় যে আধুনিক চলিত যেটা কাহিনী। আর লোক কাহিনী একটা আছে, যেটা সবাই মানুষের মুখে 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 একটা কথা বলে, যে আসলে এই রামসাগর নিয়ে একটা ইতিহাস আছে। এটা হচ্ছে এটা 15 দিনে তৈরি করা হয়েছে। আর এখানকার পিছনে একটা কাহিনী আছে। রাজা রামনাথ একদিন এই পুকুর খনন কাজ শুরু করে, বাট ওর স্বপ্নে দেখে যে এই জায়গায় ওর ছেলেকে বলি দেওয়া হচ্ছে, রাজা রামনাথের ছেলেকে বলি দেওয়া হচ্ছে, আর ওকে এখানে বলি দিতে হবে, এটা ওর স্বপ্নে দেখে। তারপরে ওকে কোন দত্ত আসে, ওকে বলে যে এটা করতে হবে, সাদা জামা কাপড় পরা। লোকের মুখে যেটা কাহিনী শোনা আর কি, যে মানুষ এইভাবেই বলে। যে তখন সে কি করছিল, স্বপ্নে দেখছে যেভাবে, যে এখানে আসে একজনকে জীবন দিতে হবে, বলি দিতে হবে, তারপর থেকে এখানে একটা মন্দির তৈরি করতে হবে। একটা মন্দির তৈরি করতে হবে, ওখানে একটা ছেলেকে বলি দিতে হবে, রাজা রামনাথের ছেলেকে বলি দিতে হবে, তারপরে এখানে একটা ঐতিহাসিক কোনো অলৌকিক কাহিনী ঘটবে। সেই কথার ভিত্তিতে এখানে একজনকে বলি দেওয়া হয়। রাজা রামনাথের ছেলে না, বাট একজনকে বলি দেওয়া হয়, ঠিক আছে। ঠিক তৎক্ষণাৎ তারপর পরেই মাটির গভীর থেকে পানি বের হয়ে আসে, পুরা এলাকাটাতে এক গলা পর্যন্ত পানি, সবাই পানির মধ্যে ডুবে যায়। ঠিক রাতারাতি এই পুরোটাই একটা টিকি অনেক বড় একটা পুকুরে পরিণত হয়। তারপর থেকে ওই রাজা রামনাথের নামকরণ অনুসারে, হ্যাঁ, যে ছেলেকে বলি দেওয়া হয়েছিল তার নামকরণ অনুসারে এটাকে রামসাগর রাখা হয়। এটা হচ্ছে লোককাহিনী। বাট সাধারণত যেটা আমরা যতটুকু জানি, যে সাহিত্যিক ভাষায় বা অলৌকিক কথা বাদ দিয়া, যেটা আমাদের সাধারণত যেটা হয়ে থাকে, যে এটা রাজা রামনাথ খনন করছিল প্রায় 30,000 শ্রমিক নিয়ে। তো এই হচ্ছে দুইটা কাহিনী নিয়ে, এই কাহিনী নিয়ে হচ্ছে এটা রামসাগর তৈরি। সো রামসাগরের চারপাশ দিয়ে অনেক বড় বড় পাহাড়, উঁচা উঁচা পাহাড়। পাহাড়গুলো কিভাবে? এই যে মাটি খনন করে মাটিগুলো এখান থেকে, হ্যাঁ, মাটিগুলো এখান থেকে রাখছে। এটা হচ্ছে ওই যে আধুনিক মানে চলিত কাহিনী, যে মাটিগুলা নিয়ে রাখছে, পাহাড় হয়েছে। বাট অলৌকিক কাহিনী হচ্ছে ওরা ভাবে যে এই পুকুর খনন করার সাথে সাথে
চারপাশে বড় বড় পাহাড় তৈরি হয়ে গেছে অলৌকিক ভাবে। এই হচ্ছে এই রামসাগরের কাহিনী। আর আরেকটা জিনিস, এই রামসাগরের পানি কখনো শুকায় না। কখনোই শুকায় না। না। এর মাছ টাছ চাষ করা হয় না? এখানে প্রচুর মাছ আছে। কেউ ধরে না? হ্যাঁ, মাছ ধরে, যে কেউ যে কেউ ধরতে পারবে। আচ্ছা। হ্যাঁ, টিকিট আছে, টিকিট সিস্টেম। ও। বড়শি নিয়ে আসবে, টিকিট সিস্টেম, বড়শি দিয়ে মাছ মারে, বড় বড় মাছ পায়, অনেক বড় বড় মাছ পায় এখানে, যার কপালে অনেক বড় লাগে। বড় মাছ আছে এখানে। হ্যাঁ, কিন্তু কিন্তু এখানকার পানি কখনো শুকায় না। অসাধারণ একটা জায়গা। এটা কয় একর নিয়ে তৈরি এটা বলা যায়? এটা হ্যাঁ, এটা আসলে এই পার থেকে ওই পার প্রায় দেখাই যেতেছে না। এটা নদীর মতো এটা 86,000 বর্গ মিটার এরকম কিছু একটা আইডিয়া আছে। আমি আসলে শিওর বলতে পারতেছি না, আমাকে একটু গুগল করা লাগবে। বা সামনে গেলে এখানে বড়ভাবে পোস্টার দিয়ে দেখানো আছে যে এটা আয়তন, বর্গ মাইল, কতটুকু এরিয়া নিয়ে এটা অবস্থিত, সবকিছু দেওয়া আছে। খুব সুন্দর একটা জায়গা আসলেই আসলে। কি বলতে চাচ্ছিলি? আমি শুনছিলাম যে ভাই এখানে নাকি এরকম ছিল যে রাজাকে নাকি বলা হয়েছিল যে হুম। মাইক্রোফোনে নিয়ে বলো। রাজাকে নাকি স্বপ্নে দেখানো হয়েছিল যে এইখানে নাকি তাদের মানে পানির খুব সংকট দেখা গেছিল, ওই তো পানির সংকট দেখা গেছিল। তারপরে যে এখানে তারা একটা কেউই মন্দির পানি তৈরি- পাইতেছিল না আর হ্যাঁ, কি তারা এরকম। পানি পাইতেছিল না, প্রায় কতগুলা সৈনিক পানির অভাবে মারা যাচ্ছিল। হ্যাঁ তারপরে এখানে বলা তখন- হয়েছিল একটা মন্দির তৈরি করতে হবে। হ্যাঁ তখন মন্দির তৈরি করার পর একজনকে জীবন দিতে হবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? সেই ক্ষেত্রে তারপর পানি বের হবে হ্যাঁ, তারপর এখান থেকে পানি বের হবে। আর ওই বলি দেওয়ার পরে। একজনকে জীবন বলে মানে দেওয়ার পরে উৎসর্গ করছে, তারপর হ্যাঁ, পানি তারপর বের হবে। এখান থেকে থেকে- মাটি গোবর থেকে গর্ভ থেকে পানি বের হয়েছে। এটা হচ্ছে অলৌকিক কাহিনী। আর হ্যাঁ। এটার কাহিনীটা হচ্ছে কি যে এটা নাকি একটা পানি আসলে- একটা লিমিটে ছিল বলে, আসলে- এটা কখনোই বলে বাড়তো না কমতো না, না, একটা না। এই যখন উঠছে ওঠার পরে নাকি এটা একটা লিমিটেই ছিল, হ্যাঁ। লিমিটই ছিল সবসময় একটা। এটা পানি কখনো কমে না। হ্যাঁ এটা কমে না আর না। ইও হয় না, যেই শুকায় না লিমিটটা বলে। ছিল, হ্যাঁ, ওই লিমিটের নিচে লিমিটই কখনো হবে। যাবে না। হ্যাঁ হ্যাঁ উপর হবে আর নিচে কখনো যাবে না। হ্যাঁ। এই হচ্ছে system। এই হচ্ছে আমাদের রামসাগর। না আসলে এখানে ভিউটা অসাধারণ, আসলে যে সুন্দর ঠান্ডা বাতাস, মনোরম দৃশ্য আসলে আরো ভালো লাগতো যদি আমরা একটা নৌকা করতে পারতাম। ঠিক। ভাই আমার কাছে তো মনে হচ্ছে মাছ ধরতে পারলে না আরো বেশি ভালো হইতো। মাছ ধরতে বসে গেলে দিই। এখানে বড়শি নিয়ে আসতে হবে, এমনি এমনি মাছ ধরতে দিবে আমার না। মনে হচ্ছে কি এখানে কি এটা ছোটখাটো চিড়িয়াখানা নাকি? এটা ছোটখাটো চিড়িয়াখানা বলতে এখানে মানে কিছু হরিণ আছে, এগুলার নাম আমি জানি না, বাট বেশ কয়েক জাতের হরিণ এখানে আছে। পাশে বানর আছে, তারপরে অজগর সাপ আছে। মানে জাস্ট এখানে যেন আসে সবাই যেন একটু হালকা পাতলা পশু পাখি বিনোদন দেখতে পায়, পারে, আচ্ছা, একটু আচ্ছা। বিনোদন পায়, যার কারণে করা এটা আচ্ছা আচ্ছা আচ্ছা। রামসাগরে আসলে একটু নাকি মোটামুটি সবাই একটু এরকম আসবে। কোনো কাহিনী আছে যে এটা এই যে রাজা রাম না না না, মঙ্গল এখানে নাকি এখানে এখানে ওর- পশু পাখি নিয়ে কোনো কাহিনী নেই, এটা এমনি রাখা রাখা হয়েছে এখানে। না এরকম মানুষজন হইতে পারে না দেখতে যে ও এখানে পালতো? হ্যাঁ না না না, এই যে এরকম দেখো ছিল একজন না। আসছে আমাদের এই যে কাছে। একটা আমাদের অতিথি। তুমি কি হ্যালো। তুমি কি আমাদের কাছে আসবে একটু? হ্যাঁ ছেলে, ছেলে না মেয়ে? তুমি সম্ভবত মেয়ে, কারণ ছেলেদের তো শিং থাকে, তোমার শিং নাই। ওই যে ওই সাইডে কতগুলো দেখো, ওই সাইডে দেখো, ওই যে ওই সাইডে দেখো। তারা ও খাবার নিয়ে আসতেছে, দেখি খাবার খাইতে আসে। ও খাতাই খায়, তাহলে ওরে ওই সব দিয়ে লাভ কি? রানা ভাই তার সঙ্গভঙ্গরে খাওয়াচ্ছে। রানা আপনার সঙ্গভঙ্গ ওইদিকে, বেড়া বেড়া তো বেড়া। ওটা ডাক দেন, টান দেন। এই রাখেন দাদা ভাই, আমি একটা কারণ দাঁড়ান। শেষ করে দিলেন, আমাদের রাখতেন না। এবার বাদাম খাই দিবি। সাপের খাঁচা নাকি কি আছে এখানে জানি না, দেখতে হবে। সাপ, ইয়েস সাপ 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 সাপ। অজগর। ওরে বাপরে গাইস, ওই যে সাপ দেখা যায়, জুম করে দেখো। বিচ্ছিরি গন্ধ। এই যে সাপ দেখা যায়, এ বেরোয় না কে? কয়টা? একটাই? অনেকগুলো আছে না, একটা না, এখানে আছে দুইটা। দুইটা আছে এখানে। এই পাশে কি? এই পাশে হচ্ছে বানর, এটা মনে হয় বড় বানর কি বলে, এটা এটা হনুমান না কি বলে, বান্দরের কাছে যাওয়া যাবে না ভাই, এটাকে জানি কি বলে। এটা থাবা দিয়ে নিয়ে নিবে। এই হ্যালো, এই শোনো, আচ্ছা, এই ব্যস্ত বান্দর। আছে, ব্যস্ত আছে। এই যে এখানে আসো। দূর থেকে দূর থেকে। এই যে উপরে এই দেখি লুকে আছে ভাই, থাবা দিয়ে মোবাইল নিয়ে নিবে। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ, তা এত কষ্ট এত পরিশ্রম করে আমাদেরকে দিনাজপুর শহরটাকে এত সুন্দরভাবে দেখানোর জন্য। আর না না না, কষ্টের কিছু নাই। ফ্রেন্ডরা আসছে ঘুরতে দূর থেকে, সো আমার দায়িত্ব যে আমার এলাকায় আসছে, আমার এলাকা এক্সপ্লোর করে ঘুরে দেখানো, এটা আমার দায়িত্ব। সো আমি আমার দিক থেকে আলহামদুলিল্লাহ ট্রাই করছি, যেহেতু শর্ট সময় অনেক, সো এই সময়ের মধ্যে যতটুকু দেখানোর প্রয়োজন ততটুকু ঘোরার প্রয়োজন আমি করছি। আর আমরা সবাই অনেক টায়ার্ড, সো হয়তো যার কারণে চেহারাগুলো দেখেন একবার, চেহারাগুলো দেখলে হয়তো বোঝা অনেক যাচ্ছে। টায়ার্ডের কারণে ভালোভাবে সেভাবে ঘুরতে পারি নাই। আমাদের রামসাগরই ছিল আজকে আমাদের সারাদিনের শিডিউলের মধ্যে লাস্ট
স্পট ছিল এটাই। সো আমরা এটাই আজকে ঘুরলাম, দেখলাম, আপনাদেরকে যতটুকু দেখাইতে পারছি আলহামদুলিল্লাহ। এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে আসছে, তো আমাদেরকে এখন এখান থেকে চলে যেতে হবে। আর সো চলে যেতে হবে রামসাগর থেকে, এবং কি আপনাদের সাথে পার্ট 2 থেকেও চলে যেতে হবে। আর পার্ট 3 জন্য অপেক্ষা করবেন, কারণ এটা স্পেশাল, দিনাজপুর স্পেশাল। দিনাজপুর স্পেশাল মানে লিচু স্পেশাল। একটা লিচু কিভাবে গাছ থেকে পেরে সেটাকে কিভাবে প্যাকেজিং করে কিভাবে ঢাকা পর্যন্ত আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়, ঢাকায় না গেলেও অধিকাংশ লিচু কোথায় যায়? রাজশাহী, বগুড়া, হ্যাঁ। খুলনা সব জায়গায় যায়। আচ্ছা, দিনাজপুরের এই লিচু। সাইডটা যায়, ঢাকাতেও যায়, খুব কম যায়, বাট কম যায়। হ্যাঁ, তো এইগুলাতে কিভাবে প্রসেস করে পাঠায় সেই জিনিসটা আমরা তুলে ধরার চেষ্টা করব কালকে সকালে ইনশাল্লাহ, যদি সব ঠিকঠাক থাকে। সো গাইজ, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও, হ্যাঁ, ইয়েস, আসলেই আসলে ভালো কাজ করছেন ভাই। সো শেষ বলবো ভাই, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনি হাফেজ সবাইকে। ঢাকা ইনভাইট রইল আপনাকে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাকে ঢাকা ঘুরে দেখাবো আমরা। ভাই অলরেডি কিন্তু তোরা থাকে আমি তো তো কি হইছে? ঢাকা মোটামুটি অনেক জায়গায় ঘুরছি, তবু আরো সমস্যা নাই, আরো এক জায়গায় ফ্রেন্ডের সাথে আবার যাওয়া যায়। হ্যাঁ, ইয়েস, ঠিক আছে, নতুন ভাবে দেখবে, আমাদের চোখ দিয়ে দেখবে এখন। সো গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা কোন জায়গায় একটুখানি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব, আর যদি ফেসবুকে দেখে থাকেন একটা ফলো করবেন। সো টিল দেন, আল্লাহ হাফেজ গাইস। আল্লাহ হাফেজ।